নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গে এসে একটার পর একটা কর্মসূচি করছেন এবং পশ্চিমবঙ্গের ভোটে বিজেপিকে জেতানোর জন্য তিনি সম্পূর্ণ নিজেকে সঁপে দিয়েছেন। এর আগে তিনি বলেছিলেন 15 দিন ব্যাপী তিনি থাকবেন পশ্চিমবঙ্গে, এবং তখন থেকেই রীতিমতন চর্চা হচ্ছিল যে অমিত শাহ যখন বঙ্গে আসছেন তখন নিশ্চয়ই একাধিক কর্মসূচি তিনি নিয়ে আসবেন, এবং সেরকমই একটি কর্মসূচি ছিল যে ঘোষণাপত্র প্রকাশ। গতকাল ঘোষণাপত্র প্রকাশ করেছে বিজেপি, এবং সেখানে একাধিক তাদের প্রতিশ্রুতি ছিল। সেটা স্বাভাবিক, বিজেপি ভোটে লড়াই করছে, ভোটে আসতে চাইছে শাসন ক্ষমতায়, তারা প্রতিশ্রুতি দেবেই জনগণের উদ্দেশ্যে। কিন্তু সেখানেই তাল কাটে যখন আনন্দবাজার পত্রিকার একজন সাংবাদিক একটি প্রশ্ন করে ফেলেন, এবং সেই প্রশ্নটা বেশ খানিকটা কিন্তু অস্বস্তিতে ফেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। কি নিয়ে প্রশ্নটা ছিল? ঘুসপেটিয়া, যেটা একদম বিজেপির মার্কা মারা একটা বক্তব্য রাখার জায়গা। বিজেপির সমস্ত রাজ্যে, প্রায় এই মুহূর্তে যতগুলো রাজ্যে মূলত সীমান্তবর্তী এলাকায় যে রাজ্যগুলো, সেটা বিহার হতে পারে, ঝাড়খণ্ড হতে পারে, আসাম হতে পারে, পশ্চিমবঙ্গ হতে পারে, প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে তাদের একটাই মূল ইস্যু নিয়ে তারা লড়াইটা করে, সেটা হচ্ছে ঘুসপেটিয়া। এবং ঘুসপেটিয়ার ইস্যুটাকে সামগ্রিকভাবে প্রত্যেকটা রাজ্যে নানান মোড়কে মুড়িয়ে তারা যেভাবে প্রেজেন্ট করে, তার ভিত্তিতেই একটা ভোট তারা করানোর চেষ্টা করে। আমরা বিহারের ক্ষেত্রে রিসেন্টলি দেখেছি, এবং এই মুহূর্তে সরাসরি কিন্তু প্রশ্নটা করা হয়েছিল অমিত শাহকে, এবং অমিত শাহ তার উত্তর দিতে গিয়ে যেভাবে হোঁচট খেলেন, আপনারা আগে ক্লিপিংটা দেখুন, তারপর আসছি বিস্তারিত ব্যাখ্যায় যে কি বিষয়টা আদপে মোদী সরকার ঘুসপেটিয়ার জায়গা থেকে বিচার করছে। এবং অবশ্যই এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সরকার যদি তৈরি হয়, তাতে তাদের কোন জায়গাগুলোতে আরো একটু রেকটিফাই করতে হবে, অন্তত প্রস্তুতির দিক থেকে। চট্টোপাধ্যায়, আনন্দবাজার পত্রিকা। Honorable Home Minister Sir, you have said that you will adopt a zero tolerance policy on infiltrators. Will you publish a white paper on how many infiltrators will live in the state? ये व्हाइट पेपर में आ जाएगा। व्हाइट पेपर जो सरकार, अभी तो ममता जी ने कहना है हमें कितने गलत इनके पटवारियों ने बनाए हैं दाखले। हमारी सरकार आएगी, हम गिन गिन कर बता देंगे आपको सबसे पहले बताएं। আপনারা শুনলেন অমিত শাহের বক্তব্য, এবং সরাসরি যেটা বিষয় হচ্ছে যে হোয়াইট পেপার কবে দেবে, এই প্রশ্নটা তো করেছিলেন, শ্বেতপত্র কবে দেবে ভারতীয় জনতা পার্টি, যে কতজন ঘুসপেটিয়া আদৌ আছে। তিনি প্রশ্নটাকে একদম বাইপাস করে চলে গেলেন, কিন্তু মূল যে প্রশ্নটা সাংবাদিক করেছিলেন যে অমিত শাহ তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তো সেই সময় কেন একদম এখনো পর্যন্ত ভারতবর্ষে ঘুসপেটিয়া আসছে। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত অমিত শাহের বক্তব্য অনুযায়ী জমি দেওয়া হয়নি পশ্চিমবঙ্গের তরফ থেকে, যাতে ফেন্সিং করতে পারে দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর, ফেন্সিং করে যাতে ঘুসপেটিয়া আসা বন্ধ হতে পারে। ঘুসপেটিয়া বলতে অনুপ্রবেশকারী যারা বিভিন্ন দেশ থেকে ঢুকে পড়ছে। তো সেই জায়গাটা কেন বন্ধ করতে পারেনি অমিত শাহ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলল, কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের এই মোদী সরকারের আমলে যারা অলরেডি ঢুকে পড়েছে তাদেরকে আবারও আইডেন্টিফাই করে দেশে পাঠালো না কেন? বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা যেখান থেকেই তারা এসেছে সেখানে পাঠালো না কেন? এই প্রশ্ন সম্বন্ধে একদম কংগ্রেসের নেতা দিগ্বিজয় সিং তিনি একটি ডেটা প্রকাশ করেছিলেন 2025 সালে। আপনাদের সামনে এই মুহূর্তে যদি ডেটাটা রাখি, আপনারা চমকে যাবেন। ডেটার ভিত্তিতে উঠে আসছে সেটা কতটা এই মুহূর্তে চোখ খুলে দেওয়ার মতন, যে শুধুমাত্র এই ঘুসপেটিয়া বা অনুপ্রবেশকারী প্রসঙ্গটা ভোটে জেতার জন্য ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি, আদপে তারা সেটা নিয়ে খুব একটা চিন্তিত কি? তার কারণ দিগ্বিজয় সিং যে ডেটাটা দিচ্ছেন, তিনি বলছেন ডক্টর মনমোহন সিং তার যে সরকার তিনি দুবার চালিয়েছেন, ইউপিএ সরকার, সেই সময় 10 বছরে 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত ঘুসপেটিয়া ঢুকে পড়েছিল, অর্থাৎ অনুপ্রবেশকারী বিভিন্ন দেশ থেকে ঢুকে পড়েছিল ভারতবর্ষে, কিন্তু তাদেরকে আবার পুশ ব্যাক করে দেয় ভারত সরকার, অর্থাৎ তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেয় ভারত সরকার। এবং সেই সংখ্যাটা হচ্ছে 10 বছরে 88,000, 88,000 ভারতবাসী হতে যারা এসেছিল, যারা ঘুসপেটিয়া হিসেবে ঢুকে পড়েছিল বিভিন্ন দেশ থেকে, তাদেরকে আবার তাদের দেশে পুশব্যাক করে দেয় মনমোহন সিং সরকার। কিন্তু যে সরকার বারংবার এই ঘুসপেটিয়া ইস্যুটা নিয়ে ভোটে লড়াই করে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গ এখন এটা নিয়েই চলছে, তো সেই রাজ্যটার ক্ষেত্রে
সেই সরকারের ক্ষেত্রে গত 11 বছর কেন, কারণ 2014 সাল থেকে 2025 সালের ডেটা এটা, সেই সময় পর্যন্ত 11 বছরে 2400 অর্থাৎ 2400 অনুপ্রবেশকারীকে ভারত সরকার পুশব্যাক করেছে তাদের দেশে। সুতরাং 10 বছরে ইউপিএ সরকার 88,000 পুশব্যাক করেছে ভারত থেকে অনুপ্রবেশকারী, আর 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত ভারত সরকার পুশব্যাক করেছে সেই সংখ্যাটা 2400। দিগ্বিজয় সিং এই যে ডেটা দিয়েছেন সেটা কিন্তু অবশ্যই এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি কোনো নেতা বলতে পারেননি যে মিথ্যে এই ডেটা, সম্পূর্ণ বানানো এই ডেটা, বা কোনোভাবেই এটাকে চ্যালেঞ্জ করতে তারা পারেননি। সুতরাং সেই সম্পর্কে যে হোয়াইট পেপার, একদম শ্বেতপত্র, সেটা কে দেবেন? হোয়াইট পেপার বলতে একদম আপনারা বলুন যে আপনারা সম্পূর্ণভাবে ঘুষপেটিয়া বন্ধ করতে চেয়েছেন এবং সেই সম্পর্কে আমাদের এই কাজ আমরা করেছি, এতজনকে আবার পাঠিয়ে দিচ্ছি তাদের দেশে, এই যে কাজটা, তারা একদম শ্বেতপত্রটা কবে দেবেন এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। এবং আপনাদেরকে বলি যে প্রথম পক্ষের নির্বাচন, যেটা প্রথম দফার যেটা নির্বাচন, সেই নির্বাচনটাই কিন্তু বিজেপির এই যে সাম্প্রদায়িক রাজনীতি করার যে জায়গাটা, সেটাকে খুব বড় করে দেখছে। অর্থাৎ সাম্প্রদায়িক রাজনীতির সূত্র ধরে বিজেপি যদি কোনোভাবে রাজনৈতিক ফসল ঘরে তুলতে পারে, তাহলে কিন্তু সেটাই 152 সিটে যে ভোটটা রয়েছে সেগুলোর মাধ্যমে মূলত পারবে। তার কারণটা কি? এইগুলো হচ্ছে মূলত বর্ডার এরিয়া, যে যে জেলাগুলোতে ভোট হচ্ছে প্রথম দফায়, সেটা হতে পারে একদম জলপাইগুড়ি, সেটা হতে পারে কোচবিহার, সেটা হতে পারে দিনাজপুর, সেটা হতে পারে মালদা। প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম বর্ডার এরিয়া, এবং প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু ঘুষপেটিয়া বা অনুপ্রবেশ ঢোকার একটা সম্ভাবনা রয়েছে। এবং অনুপ্রবেশ ইস্যুটার মধ্যে দিয়ে কিন্তু অবশ্যই একটা ভোট ব্যাংককে নিজেদের দিকে আনার চেষ্টা করে সবসময় ভারতীয় জনতা পার্টি। এবং সংখ্যালঘুরা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে এবং সংখ্যালঘুরা বারংবার তাদের পশ্চিমবঙ্গবাসীর রেশন তাতে ভাগ বসাচ্ছে, তাদের জমি জায়গা তাতে ভাগ বসাচ্ছে। এই যে বিষয়গুলো মানুষের মধ্যে ইনজেক্ট করা, সেটার মাধ্যমে তারা লড়াইটা করতে চাইছে। এই জায়গাটা কিন্তু অবশ্যই এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির প্রথম ফেজের যে পশ্চিমবঙ্গ ইলেকশন 23শে এপ্রিল যেটা, সেখানে কাজে লাগবে। দ্বিতীয় ফেজের ক্ষেত্রে এই ইস্যুটা কিন্তু অতটা কাজে লাগবে না। তখন তার জন্য তারা নারী নিরাপত্তা, তার জন্য তারা দুর্নীতি, এই ইস্যুগুলোকে হাতিয়ার করবে। কিন্তু প্রথম পক্ষের নির্বাচনে ঘুষপেটিয়াটাই কিন্তু বারংবার জোর দিচ্ছেন বিভিন্ন বিজেপির নেতারা, এবং অমিত শাহ তো বটেই। তো সেই সামগ্রিক এই যে ঘোষণাপত্র প্রকাশ, সেখানে একদম একজন সাংবাদিকের প্রশ্নে বেকায়দায় পড়ে যেভাবে অমিত শাহ হোঁচট খেলো আপনারা দেখলেন, সেটা নিয়ে অবশ্যই কিন্তু এই মুহূর্তে আরেকটু ভাবতে হবে ভারতীয় জনতা পার্টিকে। কারণ বারংবার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার বলা কথা বেশ খানিকটা যে চাপে ফেলছেন অমিত শাহকে, সেটা কিন্তু আরো একবার স্পষ্ট। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তুলে আরেকটি প্রশ্ন করেছিলেন আরেকজন সাংবাদিক। তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দিল্লির থেকে তো সরকার চলে ডবল ইঞ্জিন স্টেট গুলোতে, আদপে তো সেখানকার মন্ত্রিসভা বা মুখ্যমন্ত্রীর কোনো দাম নেই, প্রত্যেকটা ডবল ইঞ্জিন স্টেটেরই তাই ছবি। তো সেই সম্বন্ধে অমিত শাহ হঠাৎ করে মাথাটা ঘুরিয়ে প্রশ্নের উত্তর দেন যে দিল্লির থেকে চললে তবু ভালো। অর্থাৎ তিনি মেনেই নিচ্ছেন যে সরকার দিল্লির থেকেই চলবে যদি পশ্চিমবঙ্গে বিজেপি আসে। যেমন প্রত্যেকটা স্টেটে চলে, মহারাষ্ট্র হতে পারে, হরিয়ানা হতে পারে, গুজরাট হতে পারে, রাজস্থান হতে পারে, প্রত্যেকটা রাজ্যের একই ছবি। মূলত সরকারটা চালাচ্ছে দিল্লির সরকার বসে, এবং অমিত শাহ মূলত সরকারটা চালাচ্ছে। তো সেই জায়গাটায় সেটাও বেটার, বাংলাদেশ থেকে অন্তত সরকার চলছে না। অর্থাৎ সেই যে অনুপ্রবেশকারী প্রসঙ্গটা, সেটা কোথাও গিয়ে কিন্তু একদম মানুষের মধ্যে ইনজেক্ট করা, ভোটারদের মধ্যে ইনজেক্ট করা, এবং অবশ্যই সেই জায়গাটাকে ভাঙতে কি পারবে তৃণমূল কংগ্রেস, সেই লড়াইটা এই মুহূর্তে কিন্তু প্রথম ফেজের যে ইলেকশনটা, সেখানে একটা বড় সড়ো ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।